আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু রুল শিখব। এটি হচ্ছে পার্ট 2। এর আগে একটা লেসন অলরেডি হয়ে গেছে, সেখানে কিছু রুল রয়েছে যেগুলো হলে মোটামুটি পাস মার্ক তোলা যায়, যেগুলো শিখলে মোটামুটি পরীক্ষাতে পাস করা যায়। আর যাদের আরো বেশি জানা প্রয়োজন বা যারা আরো বেশি জানতে চান তাদের অবশ্যই বাকি রুলগুলোও পড়তে হবে, শুধুমাত্র ওই রুলগুলো পড়লেই চলবে না। তার জন্য বাকি রুলগুলো নিয়ে রুলগুলোর কিছু অংশ নিয়ে আমি আজকে আরো একটা পার্ট তৈরি করেছি। আচ্ছা চলুন শুরু করি। আগের লেসনে যেহেতু 12টি রুল ছিল, তার কারণে আজ আমি 13 নম্বর রুল থেকে শুরু করছি যেন সবার বুঝতে সুবিধা হয়। ওকে, শুরু করি। কোনো সেন্টেন্সে সময় ইন্ডিকেট না করে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, এভরিডে, ডেইলি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি এইসব যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে এই কথাগুলো রেগুলার হয় আর কি। যে জিনিসগুলো রেগুলার হয় বা সেই কথাগুলো বোঝাতে কিন্তু এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই বাক্যগুলোতে সময়ের উল্লেখ করা হয় না, যেটা সব সময় হয় সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন একটা এক্সাম্পল, হি অলওয়েজ ড্যাশ স্লিপ ইন দ্য মর্নিং। হি অলওয়েজ স্লিপস ইন দ্য মর্নিং। সে সবসময় সকালে ঘুমায়। ওকে, সে সবসময় সকালে ঘুমায়। এখানে তো এমন কখনোই হতে পারে না যে সে সবসময় সকালে ঘুমাতো, ঠিক না? যদি হতো যে সে এখন আর ঘুমায় না তাহলে সেটা হতে পারতো, কিন্তু হি অলওয়েজ বলছে সে সবসময় ঘুমায়। ওকে, যেটা সবসময় হয় সেটাকে আমি হতো বলতে তো পারি না, অবশ্যই পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে নিয়ে যেতে পারি না। যেটা যেমন হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, ঠিক এমন। ওকে, যেই জিনিসগুলো প্রতিনিয়তই ঘটে থাকে সেগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ এগুলো থাকলে ব্র্যাকেটের টু বি এর জায়গায় ওয়্যার বসে। যেমন আই উইশ আই টু বি এ পোয়েট। এখানে ব্র্যাকেটের ভার্বের জায়গায় টু বি দেওয়া থাকে, সেই জায়গাতে ওয়্যার বসাতে হয়। যদি অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো থাকে, যদি আই উইশ, অ্যাজ ইফ এরকম যদি থাকে তাহলে টু বি এর জায়গাতে ওয়্যার হবে। যেমন আই উইশ আই ওয়্যার এ পোয়েট। ওকে, তার ইচ্ছা আর কি, আমার ইচ্ছা আমি যদি কবি হতাম। আমি যদি কবি হতাম এই অ্যাজ দো, অ্যাজ ইফ এগুলো দ্বারা যদি হতো এরকম বোঝায়, যার কারণে যেটা হয়নি কিন্তু হয়তোবা হতে পারতো এরকম বোঝালে ওয়্যার বসে। এরপর অ্যাজ দো বা অ্যাজ ইফ এর প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি বাক্যে অ্যাজ দো বা অ্যাজ ইফ থাকে এবং এটার যদি দুইটা পার্ট থাকে তাহলে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একটা এক্সাম্পল দেখা যাক, হি স্পিক্স অ্যাজ দো হি আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এটা কি হবে? হি স্পিক্স অ্যাজ দো হি আন্ডারস্টুড এভরিথিং। সে এমন ভাবে কথা বলছিল যেন সে সবকিছুই বুঝে গেছে। ওকে, এমন ভাবে, অ্যাজ দো, অ্যাজ ইফ এগুলো হচ্ছে হি স্পিক্স অ্যাজ দো যেন, সে এমন ভাবে কথা বলছে যেন। ওকে, দো যেন বা যদিও এরকমই বোঝায়। হি স্পিক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছু বুঝে গেছে, অর্থাৎ অলরেডি সেটা হয়ে গেছে। তার কারণে প্রেজেন্ট প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ অবশ্যই অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, কিসের ক্ষেত্রে? অ্যাজ দো বা অ্যাজ ইফ যদি বাক্যে থাকে তাহলে এটার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট
এই ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সের মাঝে কজেটিভ ভার্বের কাজ করে, অর্থাৎ এই শব্দগুলো যখন পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে তখন ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। এক্সাম্পল, I had my water boiled. I had my water boiled. অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পজিটিভ ভার্বটা কি জিনিস। ওকে, পজিটিভ ভার্ব হচ্ছে কার্যকারক, অর্থাৎ যে ভার্বের একটা মানে যথাযথ ক্রিয়া রয়েছে। ওকে, I had my water boiled. এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এই ভার্বগুলো যখন মানে প্রধান ভার্ব হিসেবে কাজ করবে, মানে প্রধান যে ক্রিয়া থাকে সেই ক্রিয়া হিসেবে যখন কাজ করে তখন ব্র্যাকেটে যে ভার্বটি থাকে সেই ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল হয়। এরপর সেন্টেন্স লেস্ট থাকলে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে শুড বা মাইট বসে। লেস্ট মানে হচ্ছে না হলে। ওকে, এক্সাম্পল, হি রিড মোর লেস্ট হি ফেল ইন দ্য এক্সাম। হি রিড মোর লেস্ট হি মাইট অর শুড ফেল ইন দ্য এক্সাম। সে অনেক পড়েছে, না হলে সে পরীক্ষায় ফেল করতে পারত, বা সে হয়তো পরীক্ষায় ফেল করত। সে যদি না পড়তো তাহলে সে পরীক্ষায় ফেল করত। ওকে, সে পড়েছিল তাই সে ফেল করেনি। ঠিক আছে, সে পড়েছে, না হলে সে ফেল করত। ওকে, while এর ঠিক পরেই ব্র্যাকেটের মাঝে যে ভার্ব থাকে, যদি বাক্যে while থাকে এবং while এর পর যদি ভার্ব থাকে সেই মানে আর কি ব্র্যাকেটে যদি সেইখানে যদি ভার্বের সঠিক ফর্ম বসাতে বলা হয় তাহলে while এর পর যে ভার্ব থাকে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এক্সাম্পল রয়েছে, while walk at the station I met him. While walking, okay, while walking at the station I met him. কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে, while এর পর যদি ভার্ব থাকে তাহলে কিন্তু সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু while এর পরে, while এর ঠিক পরে ভার্ব না থেকে while এর ঠিক পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে while এর অংশটি, অর্থাৎ মানে while এর সাথে যুক্ত যে বাক্যটি, মানে যে বাক্যের মধ্যে while রয়েছে সেই বাক্যের সেই অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, while he walked at the station he met me. While he was walking at the station he met me. ওকে, এখানে while যে বাক্যের মধ্যে while রয়েছে সেই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। While he was walking at the station he met me. To be এবং having এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বাক্যে যদি to be বা having যদি থাকে এরপর যদি মূল ভার্ব থাকে তাহলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। The verb is to be. The verb is to be ব্র্যাকেটে দেওয়া আছে do, তাহলে ডুটা কি হবে? ডুটা ডান হয়ে যাবে, কারণ স্ট্রাকচারে বলা হয়েছে টু বি এবং হ্যাভিং যদি থাকে। ওকে, যদি থাকে তাহলে টু বি এর পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে। He ran away having seen the police. He ran away having seen the police. ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়ে গেছে কারণ বাক্যটিতে হ্যাভিং রয়েছে। হ্যাভিং এর ঠিক পরেই ভার্ব আছে, তার কারণে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়ে গেল। কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো কাজটি অতীতে শুরু হয়েছিল কিন্তু সেই কাজটি এখনো চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল, eat
rain since morning. এখানে since morning দ্বারা বোঝাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এরকম কিছু। তাহলে কি হবে বাক্যটি? It has been raining since morning. এটি হলো present perfect continuous tense. It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। since এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশ past perfect tense করতে হয়। যদি কোনো বাক্যে since থাকে এবং এর প্রথম অংশ যদি past indefinite tense হয়, প্রথম অংশ যদি কি হয়? past indefinite tense হয়, তাহলে পরের অংশ অবশ্যই past perfect tense হবে। এক্সাম্পল আমরা দেখে বোঝার চেষ্টা করি। It was many years since I come to Dhaka. It was many years since I had come to Dhaka. এখানে এই বাক্যটিতে it was many years since, এই বাক্যটি it was many years since এই এতটুকু বাক্যের মধ্যে এই বাক্যটা কি হিসেবে রয়েছে বা কোন টেন্সে রয়েছে? past indefinite tense রয়েছে। তাহলে এই বাক্যের পরের অংশটি কি হয়েছে? I had come to Dhaka, অর্থাৎ past perfect tense রয়েছে। ওকে, নেক্সট am, is, are, was, were এইসব to be verb এর পর প্যাসিভ ভয়েস থাকলে ব্র্যাকেটের ভার্বের past participle হয়। The books were print in time. The books were print in time. am, is, are, was, were অর্থাৎ to be verb গুলো যখন থাকে এবং তারপরে যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে ভার্বের past participle হয়। এই বাক্যটিতে the books were print in time, এই বাক্যটি কিন্তু একটি প্যাসিভ ভয়েসে রয়েছে। ওকে, তার কারণে এই বাক্যের যে ভার্বটি প্রিন্ট এটা হয়ে যাবে printed. The books were printed in time. অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ বা ডিড ইউজ করতে হয়। অর্থাৎ যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has এইসব আর কি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এইগুলো যদি না থাকে বাক্যে তাহলে সেই বাক্যগুলোকে যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় তাহলে টেন্স আর সাবজেক্ট বুঝে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। The girl not read a book বাক্যটিকে নেগেটিভ করতে বলা হচ্ছে, তাহলে কি হবে? এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে the girl does not read a book। বাক্যটিতে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই সেই জন্য এখানে ডাজ হয়েছে। আর ডাজ কেন হয়েছে? তো গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবে যদি এটা প্লুরাল হতো, যদি এখানে দিয়ে থাকতো তাহলে কিন্তু অবশ্যই ডাজ হতো না, তাহলে এখানে অবশ্যই ডু হতো। ঠিক আছে, বা যদি প্রেজেন্ট টেন্সে না হয়ে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না হয়ে যদি পাস্টের কোনো একটা টেন্স হতো তাহলে কিন্তু অবশ্যই ডু বা ডাজ কোনোটাই হতো না, তাহলে সেটা অবশ্যই ডিড হয়ে যেত। হি কাম হোম ইয়েস্টারডে, এটাতে প্রশ্নবোধক দেওয়া আছে, তার মানে এটা এই বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে? হি কাম হোম ইয়েস্টারডে। তাহলে এখানেও যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তার জন্য এখানে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। প্রথমে আমরা দেখি যে ডু, ডাজ না ডিড ব্যবহার করব, তারপরে সেটা আগে না পরে সেটা আমরা পরে দেখব। প্রথমে আমরা বুঝি যেখানে কি হবে। এখানে অবশ্যই ডিড হবে, কেননা এটি পাস্ট টেন্স। পাস্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? এখানে ইয়েস্টারডে উল্লেখ করা রয়েছে। ইয়েস্টারডে হচ্ছে গতকাল, যেটা গত হয়ে গেছে মানে অতীত। অর্থাৎ অতীত হলে সেখানে অবশ্যই ডু, ডাজ এসব কোনো কিছুই হবে না, সেখানে অবশ্যই ডিড হবে। আর এই ডিডটা কেন হি এর আগে চলে গেল? তার কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স।
যদি এখানে ইজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যদি কিছু থাকতো সেটাও কিন্তু সামনে চলে যেত যদি সেটাকে প্রশ্নবোধক করতে বলা হয় কোনো বাক্যকে। এটা আমরা সবাই ছোটবেলায় পড়েছি যে সাহায্যকারী ভার্ব যখন থাকে একটা বাক্যের মধ্যে, ওই বাক্যটাকে যখন ইন্টারোগেটিভ করতে বলা হয় তখন সেই সাহায্যকারী ভার্বটা সামনে চলে যায়। ঠিক একইভাবে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ অথবা ডিড যেটাই থাকুক না কেন সেটা বাক্যের সামনে চলে যায়। সামনে চলে গেলে তখনই বাক্যটা ইন্টারোগেটিভ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, ওয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, ওয়াই, হাউ থাকলে সাবজেক্ট এর আগে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হয়। Why he looks so happy? Why does he look so happy? আমরা আবারও ভালো করে স্ট্রাকচারটি লক্ষ্য করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, এক কথায় WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন যদি থাকে বা প্রশ্ন বোঝাতে যেই শব্দগুলো ব্যবহার করা হয় হোয়াট, ওয়েন, ওয়্যার, হু, হুইচ, হুজ, ওয়াই, হাউ এইগুলো যদি থাকে তাহলে সাবজেক্টের আগে অবশ্যই সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হবে। টেন্স আর পার্সন বলতে কি বোঝাবে? পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা আগেও দেখেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন বলতে কি কি বোঝায়? ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, শি বা রহিম, করিম, যদু, মধু, কদু যা রয়েছে এগুলো সবই থার্ড পার্সন। ওকে, আমি আর তুমি ছাড়া যা আছে সবই থার্ড পার্সন। আর টেন্স তো আমরা শিখেছি আগের লেসনগুলোতে, আগের লেসনে টেন্সের যে লেসন রয়েছে সেখানে আমরা টেন্স শিখেছি, তো সেগুলো ফলো করে আমরা এখানেও টেন্স বুঝে এখানে বসানোর চেষ্টা করব। টু বি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ বা ডিড বসে। ওকে, মানে যদি প্রশ্নবোধক এই শব্দগুলো থাকে আর যদি সেখানে টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো যদি থাকে তাহলে বাক্যে সাবজেক্টের আগে ওই শব্দগুলো বসবে, মানে ওই টু বি ভার্বগুলো বসবে। আর যদি না থাকে তাহলে ডু, ডাজ অথবা ডিড বসবে। সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা টেন্স আর পার্সনের উপর ডিপেন্ড করবে। Why he looks so happy? Why এটার কারেক্ট ফর্ম হবে why does he look so happy? এখানে past tense এর কোনো উল্লেখ করা নেই বা বাক্যটা দেখে মনেও হচ্ছে না যে বাক্যটি past tense, যার কারণে আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে পারছি। ডাজ হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো টু বি ভার্ব নেই আর হি যে সাবজেক্ট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আজকে এ পর্যন্তই। বাকি যে রুলগুলো রয়েছে এগুলো নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব নেক্সট কোনো লেসনে, ইনশাল্লাহ আসবো খুব তাড়াতাড়ি। আর টেন্সের যে রুলগুলো রয়েছে বা টেন্স শিখিয়েছি আগের লেসনে সেটার এবং রাইট ফর্ম অফ ভার্বের আগের যে একটা লেসন রয়েছে এগুলো সবই, সব লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। টেন্সের মোটামুটি 4টা পার্ট রয়েছে, সেখানে স্কিল টেস্টও করা হয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন, প্লেলিস্ট করা আছে সবগুলোরই। আর অবশ্যই আজকে যেগুলো শিখলেন এগুলো অবশ্যই একবার করে হলেও প্র্যাকটিস করার চেষ্টা করবেন, প্র্যাকটিস না করলে তো আসলে মনে রাখা সম্ভব হয় না। যাই হোক, আমরা সবাই চেষ্টা করব প্র্যাকটিস করে মনে রাখার। আর রাইট ফর্ম অফ ভার্বের সব পার্টগুলো শেষ হয়ে গেলে বা শেখানো শেষ হয়ে গেলে আমরা একটু স্কিল টেস্ট করে দেখবো যে আমরা আসলে কে কেমন পারি। ওকে, ধন্যবাদ সবাইকে।